আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026-2027, এইচএসসি 2026-2027 বর্ষের শিক্ষার্থীরা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। অর্থাৎ তোমরা জানো কিছুদিন আগে এসএসসির রেজাল্ট পাবলিশ হয়েছে, যেখানে রেজাল্টের বিপর্যয় পরিলক্ষিত হয়েছে। মূল্যায়ন প্রসেসের ভিন্নতা দেখতে পাচ্ছ, যেখানে কোনো রকম কনসিডারেশন চলছিল না। সোজা কথা, এখন থেকে এই অবস্থা থেকে তোমরা যদি বিভিন্ন টেকনিক অবলম্বন করে ইনফ্যাক্ট গুছিয়ে প্রস্তুতি নিতে শুরু করো, কিছু টেকনিক কৌশল অবলম্বন করে পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করো, তবেই কি হবে, আর কোনো ভীতি তোমাদের মধ্যে থাকবে না, বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়তে হবে না। আমি বেশ কিছু টপিক কভার করে রেখেছি তোমাদের জন্য, স্পেশাল কিছু পরামর্শ, কিছু দিক নির্দেশনা। তোমরা কি করতে পারো, এটা খাতায় লিখে রাখতে পারো, একটা নোট ডাউন করতে পারো। আমি ডিটেলস বলছি। রুটিন প্লাস টার্গেট ফিক্স রাখা। রুটিন বলতে কি বোঝাচ্ছি? তোমার একটা স্টাডি রুটিন, তোমার দৈনন্দিন একটি পড়ার রুটিন ফিক্স করো। অনেকেরই আছে এটা, বাট রুটিনটা কেমন হওয়া প্রয়োজন এটা নিয়ে আমি আলোচনা করব। তবে ইম্পর্টেন্টলি প্র্যাকটিস, তুমি রুটিন করছো কেন? যেন দীর্ঘদিন কোন একটা সাবজেক্ট তোমার পড়ার বাইরে না থাকে। অনেকেই হয় যে রুটিন এমন ভাবে করে যে আজকে শনিবার ধরো তুমি কি পড়ছো, বাংলা পড়ছো, আগামী 4-5 দিন তুমি বাংলা পড়ো নাই, তারপর আগামী বৃহস্পতিবার আবার বাংলা শুরু করছো। এর মানে এই যে মধ্যে একটা 5-6টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এর মধ্যে কি হচ্ছে, তোমার বাংলা থেকে টোটালি ডিটেলস অনেক কিছু তোমার মাথায় থাকবে না। ফিজিক্স কেমিস্ট্রি একই কথা। এর মানে রুটিনটা এমন ভাবে হওয়া প্রয়োজন যেন তুমি প্রতিদিন প্রতিদিন যেন সবগুলো সাবজেক্ট অ্যাটলিস্ট মিনিমাম 20 থেকে 30 মিনিট করে হইলেও যেন ওভারঅল সবগুলো সাবজেক্ট কাজ করতে পারো, পড়তে পারো। তাহলে দীর্ঘদিন কোনো একটা সাবজেক্টের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। টার্গেট ফিক্স করো, তুমি এই সপ্তাহের মধ্যে কোন কোন টপিক কমপ্লিট করতে চাও, ওভারঅল পুরো মাসের মধ্যে কয়টা অধ্যায় কি কি টপিক কমপ্লিট করতে চাও, একটা টার্গেট ফিক্স করো, রোডম্যাপ তৈরি করো। তোমার স্কুলে যা পড়াচ্ছে ডাজন্ট ম্যাটার, এর চেয়ে তুমি একটু অ্যাডভান্সে আগে রাখো, সামনের চ্যাপ্টার গুলো কমপ্লিট করে রাখো। এখন সামনের চ্যাপ্টার টিচার না পড়ানো সত্ত্বেও তুমি বাসায় প্র্যাকটিস করো, দেখো, পড়তে থাকো, একবার দুইবার তিনবার রিভাইজ দাও, দেখবো অটোমেটিকলি টিচার ছাড়াই অনেক কিছু তোমার মাথায় ঢুকে যাবে। এখন আসলে যে একবার যখন পড়বা অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, বা যখন তুমি দুইবার দ্বিতীয়বার পড়তেছো অনেক কিছু আগের তুলনায় ক্লিয়ার হবা। যখন তৃতীয়বার পড়তেছো তখন অবশ্যই পূর্ববর্তী সময়ের তুলনায় অবশ্যই তুমি একটি অ্যাডভান্স লেভেলে চলে যাবা। মূল কথা একটাই, যে কি যখন তুমি এই যে নিজে নিজেই তুমি অ্যাডভান্স হইয়া আগের অধ্যায়গুলো, সামনের অধ্যায়গুলো 2-3বার নিজে নিজে রিভাইজ দিয়ে দিচ্ছ, তখন অটোমেটিকলি পরবর্তীতে টিচার যখন তোমাকে পড়াবে ওটা তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এটা আমি প্রায় টাইমে বলি যে এসএসসি লেভেলের কথা যদি বলি, এসএসসি লেভেলে কোনো সাবজেক্টে, আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা যদি বলি, যেহেতু এটাতে তোমাদের ভীতি কাজ করে দিচ্ছি, এটাতে এমন কোনো টপিক নাই যে নিজে নিজে পড়লে, বারবার প্র্যাকটিস করলে, একটু থিঙ্কিং করলে, থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াইলে বুঝতে পারবা না, এমন কোনো টপিক নাই। তারপরে টিচারের প্রয়োজন আছে, কেন আছে? যে এক কথায় যেই টপিক গুলা বা কিছু আসলে কোনোদিন আগে দেখো নাই, ক্লাস 8-এও পড়ো নাই, বা আগের কারিকুলামে ছিল না সোজা কথা, এখন কি, তাহলে এখানে টিচারের একটু ইনস্ট্রাকশন, একটু দিক নির্দেশনা, একটু দেখায় দেওয়ার বিষয় আছে, এই জন্য তো স্কুলে আসো। এর মানে এই না যে মনে করো যে তোমার বাসায় কোনো টিচার থাকলে তুমি টিচারের সামনে টিচার পড়াইলেই শুধুমাত্র বুঝবা, নিজে নিজে বুঝতে পারবা না, এরকম মাইন্ডসেট নিজের মধ্যে তৈরি করে রাখা একমাত্র বোকামের কাজ। এবার আসো বোর্ড কোশ্চেন সলভ করা। এটা দ্বারা কি বোঝাচ্ছি? তুমি একটা অধ্যায় কমপ্লিট করছো, এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায় রিলেটেড কোন টপিক থেকে প্রিভিয়াস ইয়ার কি কি কোশ্চেন আসছে সবকিছু পড়ো, একটু দেখো, একটু রিভিশন দাও, প্র্যাকটিস করো। এটা অনেক কাজে দিবে। যে যে টিচার যে সাজেশন করুক না কেন, ওভারঅল প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেনে কি কি টাইপের প্রশ্নগুলো বেশি আসছে, মাস্টার ট্রেনার প্রণীত বিভিন্ন মডেল কোশ্চেন গুলা অ্যানালাইসিস করে বেসিক্যালি প্রত্যেকে সাজেশন গুলো প্রণয়ন করে, তৈরি করে। যাই হোক, কি বলছিলাম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সিকে এন্ড সিকে বোর্ড নোট নোট করতে হবে। তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছো, ম্যাথ পড়তেছো, একই কথা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য অধ্যায় দেখে একটু নোট তৈরি করো। নোট তৈরি করলে সুবিধা হবে কি, তুমি পরীক্ষার আগের রাতে ওভারঅল এই একটা অধ্যায়ের উপর বা এই সাবজেক্টের উপর একটা দখল চলে আসছে, এতে গ্লান্স সবকিছু দেখতে পাচ্ছ, এক নজরে যখন দেখতে পারবা তখন একটা মনের মধ্যে কনফিডেন্স চলে আসবে, একটা জোর আসবে, না আমার তো সবকিছু পড়া গুছানো আছে, আগে এগুলো পড়ছিলাম, এর মানে আমি পারবো। তখন নতুন করে যখন আবার একটু ঝালাই দিয়ে পরীক্ষার রুমে যাবা, তোমার কনফিডেন্সটা অটোমেটিকলি বুস্ট থাকবে। আর এই কনফিডেন্সটাও কি সাকসেসের পেছনে, রেজাল্ট ভালো করার পেছনে, ভালো পরীক্ষা দেওয়ার পেছনে একটা কার্যকর ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপরে এখানে আর বেশ কিছু কথা লিখে রাখছি। কি, যেমন ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফর্মুলা যা আছে, ধর আমি প্রত্যেকটা চ্যাপ্টারে চলে ফিজিক্সের ফর্মুলা সূত্র আছে, এই সূত্রগুলো অধ্যায় ধরে ধরে সুন্দর করে লিখে ফেলবা। কোথায় লিখতে পারে? A4 পেপারে। তুমি একটা পেপারের মধ্যে, একটা A4 পেপারে একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, আরেকটা চ্যাপ্টার আরেকটা A4 পেপারে কমপ্লিট করছো, এভাবে ওভারঅল সবগুলো চ্যাপ্টার A4 পেপার দিয়ে কি করবা, A4 পেপারের মধ্যে সূত্রগুলো লিখে স্ট্যাপলার করে রাখবা। পদ্ধতিটা দেখাই দিই, আমার কিছু নোট তৈরি করা আছে, যারা চাও আমার কাছ থেকে নিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, আমি নাটোরে আছি বর্তমানে, বা বাইরে থেকেও যারা দেখছো তো আমাকে জানাও, কুরিয়ার করে আমি পাঠিয়ে দিতে পারবো।
তো আমি যেটা দেখাতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই যে খেয়াল করে দেখো, এটা কি এসএসসি ফিজিক্স, সব সাবজেক্ট বা সব ক্লাসেরই আছে। এসএসসি ফিজিক্স এর কথা আমার পার্সোনালি নোট করা, ভৌত রাশি ও পরিমাপ রিলেটেড যত ইনফরমেশন, যত ফর্মুলা আছে সব একসাথে করে দিচ্ছি। আবার কি দেখতে পাচ্ছ এখানে গতি, হ্যাঁ গতির যত সূত্র প্রয়োজন, সিকিউ এমসিকিউ সলভ করতে যা প্রয়োজন সব একসাথে দেওয়া আছে। ইনফ্যাক্ট একটা সৃজনশীলে তোমার কি চাইছে, কি চাইলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এগুলো এখানে সুন্দর করে আমি ডেসক্রাইব করে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি। তারপর অধ্যায় চলে আসছে যেমন বলের অধ্যায়, তারপরে কি আছে বলো, কাজ ক্ষমতা, শক্তি, পদার্থের অবস্থা। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এভাবে নোট ডাউন করে লেখা, সূত্রগুলো একসাথে করে এভাবে স্টেপটা করে রেখে দিতে পারো। ফাইন। তো এবার আসো, হ্যাঁ যেমন কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি কোন টপিক, একটা অধ্যায়ের কোন কোন টপিক গুলো থেকে প্রতি বছর ফলো করা হয়, এবং কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা অধ্যায়ে অলমোস্ট কি কেমিক্যাল রিঅ্যাকশন থাকে, কেমিক্যাল রিঅ্যাকশন আছে, বিভিন্ন যৌগের নাম আছে, এগুলো একসাথে করে নোট ডাউন করে রাখতে পারে। এর জন্য আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমার বইটা যাদের কাছে আছে কেমিস্ট্রি নিয়ে আর ভাবতে হবে না, যদি আমার বইটা থাকে। বাস্তব কথা এই জন্য বলছি যে কেমিস্ট্রিতে ওভারঅল এসএসসিতে যা জানা প্রয়োজন, থাকা প্রয়োজন, ওভারঅল এখানে ইনশাল্লাহ কভার করে ট্রাই করেছি। প্রথমত দেওয়া ছিল কি সংকেত, সন্দেশ, ছন্দের রসায়ন। তারপর এখানে কি ছিল, পারমাণবিক ভর মনে রাখার পদ্ধতি, জারণ বিজারক, জারক বিজারক কেমনে মনে রাখতে পারি, ধাতু বা আয়নের বর্ণ কখন কেমনে কি হবে, বা বলছিলাম কি কোনটা মুদ্রা ধাতু একই সাথে কেমনে মাথায় রাখতে পারো, কোনটি প্রথম অক্সাইড, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, বলতে গেলে অনেক কথা। সোজা কথা হচ্ছে কেমিস্ট্রি পড়তে গেলে যা প্রয়োজন একসাথে নোট ডাউন করে দিচ্ছি, টেকনিক, সংকেত, সূত্র প্রণয়নের মাধ্যমে যেন সহজে অল্প সময়ের মধ্যে তুমি পড়াটা আত্মস্থ করতে পারো, মনে রাখতে পারো। যাই হোক, হ্যাঁ এটা অবশ্যই নাটোরে বেশ কিছু লাইব্রেরিতে পাবো, বৈশাগর লাইব্রেরিতে, যদি নাও পাও আমাকে পার্সোনাল ইনবক্স করবা, পাঠিয়ে দিব। ঠিক আছে, আমার ট্রেকে ফিরে আসি, কথায় ফিরে আসি। হ্যাঁ, তাহলে কেমিস্ট্রির জন্য রিঅ্যাকশন গুলো প্র্যাকটিস করবা এবং ফিগার আউট, ড্র করবা। তার জন্য বায়োলজির জন্য কোশ্চেন অনেক সময় দেওয়াই থাকে, কি দেওয়া থাকে যে কি চিত্র সহ বর্ণনা করো। যদি চিত্র সহ বর্ণনা করো এরকম কথা উল্লেখ নাও থাকে, তোমার যদি হাতের সময় থাকে চিত্রটা যদি উল্লেখ করে, চিত্রটা ড্র করে যদি তুমি অ্যান্সার করো, তাহলে সেক্ষেত্রে টিচারের মনে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে, তোমার খাতায় ভালো একটা নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। ঠিক আছে, আমি একটু দ্রুত বলছি কথাগুলো, যেহেতু এগুলো আমার কভার করতে হবে, তোমরা একটা নোট ডাউনও করতে পারো, এটা মোস্ট ইম্পর্টেন্টলি কাজে লাগবে। এন্ড আই এম শিওর অ্যাবাউট দিস। গাণিতিক পদার্থ রসায়ন সংগ্রহ এবং গাণিতিক পদার্থ বিজ্ঞান, গাণিতিক রসায়ন বিজ্ঞানের একটা গাইড আছে, নোট আছে, বই কথা বলছি। তাহলে এই বইটা সংগ্রহ করতে পারো, এটা ওয়েল পাবলিকেশন হলো। এর বাইরে এসএসসির কথা যদি বলি, এসপিরিন নামে কেমিস্ট্রির একটা বই আছে, আমার যদিও মনে আছে। ফিজিক্সের জন্য ককটেল নামক একটা বই আছে। যাই হোক, মানে কথা এটাই নিতে হবে এমন কিছু না। তোমরা কি করতে পারো, গাণিতিক পদার্থ বা রসায়ন কালেক্ট করতে পারো। কেন, আমরা যখন প্রত্যেকটা সিকিউ সিকিউ সৃজনশীল সলভ করতে চাই, গঘতে কি থাকে, উচ্চতর দক্ষতা এবং কি প্রয়োগ, তাই না, মানে ম্যাথমেটিক্স প্রবলেম থাকে। এখন তাহলে দেখো, একটা সৃজনশীলের গতে হচ্ছে 3 মার্ক, হতে হচ্ছে 4 মার্ক, সৃজনশীল টোটাল 10 মার্ক, এর মধ্যে 7 মার্কই হচ্ছে, 3 আর 4 7 মার্কই হচ্ছে কি ম্যাথের উপর ডিপেন্ড করতেছে, ফিজিক্স কেমিস্ট্রি রে বলো। তাহলে তুমি যদি ম্যাথের উপর বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্যাপাবিলিটি তোমার উপর দখল থাকে, তুমি দিতে পারো, ম্যাথের উপর কনফিডেন্স থাকে, তাহলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। দেখো, 4টা সিকিউ তোমার অ্যান্সার করতে হবে 40 মার্ক, 40 মার্কের মধ্যে 4 7 28 মার্ক, 4টা সৃজনশীলের ম্যাথ কি 4 7 28 মার্ক তোমার ম্যাথের উপর থাকতেছে, ম্যাথমেটিক প্রবলেম সলভ করতে পারলে তুমি 28 মার্ক অ্যান্সার করতে পারতেছো। আর বাকি এই যে তোমার জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, এগুলো মিলে বাকি মার্কগুলো, তো এগুলোর জন্য তো আমার বই আছে। ইনফ্যাক্ট মূল কথা একটাই, বুঝে নিতে হবে পড়াগুলা, এবং প্রত্যেকটা লাইন আন্ডারলাইনও করবা। ওকে, বই জায়গায় জায়গায় পড়া ট্রাই করবা। ঠিক আছে, ডিটেলসের পাশাপাশি শর্টকাট জানা। অনেক সময় দেখা যায় যে আমরা শুধুমাত্র শর্টকাট শিখে অভ্যস্ত, বাট না, আমাদের ডিটেলসটা কোন প্রসেসের মাধ্যমে কোন সূত্রটা আসছে এটা আমাদের জানতে হবে। তোমাদের আমি বিভিন্ন শর্টকাটে শিখাইছি, যেমন ধরো কয়েকটা বস্তুকে এত বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা শিখাইছে একদম শর্টে, এইচ ম্যাক্স ইকুয়াল টু ভি নট স্কয়ার বাই 2 আবার লিখে দেবে এগুলো। হ্যাঁ, এগুলো শিখাইছি, আমি দ্রুত কথাগুলো বলতেছি, বাট মাথায় রাখো যেগুলো বলছিলাম। আবার কোন একটা বস্তুকে এত বেগে উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা এত সর্বোচ্চ উচ্চতায় উঠলে বস্তুটার বিচরণ কাল কত। সোজা কথা আবার বলি, কোন একটা বস্তুকে এত উচ্চতায় এত বেগে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটার সর্বোচ্চ অবস্থানে উঠতে কত সময় লাগবে, ঠিক আছে, বা উত্থানকাল কত, বা উত্থানকাল পতনকালের যোগফল কত। ঠিক আছে, তো এই টাইপের বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে আমি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করছিলাম। কি বলছিলাম, টি ইজ ইকাল টু 2u/g, ঠিক আছে, এরকম বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করতে বলেছিলাম। যাই হোক, এটা কি এমসিকিউ তে কাজে লাগবে, সিকিউ তুমি কোন প্রসেসের মাধ্যমে, একটু খেয়াল করে দেখো, এই যে দুটো সূত্রের কথা বলছি না, এটা সূত্র কই থেকে আসছে, ভি নট স্কয়ার, সোজা কথা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2h, তাই না। তাহলে এই ফর্মুলা থেকেই কিন্তু আমরা সূত্রগুলো শর্ট করে নিয়ে আসছি।
তোমরা যখন ম্যাথ পড়তে যাবা তাহলে পুরো ফর্মুলা মানে অ্যাকচুয়াল যে সূত্রটা, নিউটনের সূত্রটা, ওই সূত্র থেকে ধারাবাহিকভাবে প্রতিপাদন করে নিয়ে এসে মান বসাবা। তাহলে কোনো কনফিউশন থাকবে না যে টিচার মার্ক কাটবে কিনা। অধিকাংশ টিচার তো এই শর্টকাট সূত্র নাই জানতে পারে, এটাও তো আবার টিচার তো জানবে। তো এখন কথা হচ্ছে কি, ওই টিচার ওইভাবে চিন্তা না করে, তুমি সূত্রটা জানো না এরকম ভাবে চিন্তা করে, বইয়ে যেহেতু এভাবে দেওয়া নাই, বইয়ে ডিটেলস দেওয়া আছে, তোমার নাম্বার কেটে দিল, তখন কি করবা? মূল কথাটা হচ্ছে বইয়ে যেভাবে দেওয়া আছে ওই প্রসেস, এই পদ্ধতি অ্যাপ্লাই করে অ্যান্সার করা উচিত। এবং শর্টকাটটা জানা প্রয়োজন। কেন? অনেকে দেখা যায় যে তোমার এই ফিজিক্সের কথা, ম্যাথের কথা যদি বলা হয়, এমসিকিউ এর ক্ষেত্রে স্পেশালি কি হয় যে এমন একটা ম্যাথমেটিক্স প্রবলেম দিচ্ছে এমসিকিউতে, যে একটা সলভ করতে গিয়ে তোমার হচ্ছে 6-7 মিনিট খেয়ে ফেলতে হতে পারে। তাহলে অন্যান্য এমসিকিউ এর ক্ষেত্রে এর একটা প্রভাব পড়বে। দেখা যায় যেগুলো অনুধাবনমূলক বা জ্ঞানমূলক টাইপের কিছু শর্টকাট যেগুলো আছে না, মানে মুখস্থ টাইপের এমসিকিউ, ওইগুলো কাজ করার, ওইগুলো অ্যান্সার করার, বৃত্ত ভরাট করার তুমি টাইম পাও নাই। সোজা কথা হচ্ছে কঠিন এমসিকিউটা করতে যায় তুমি বাকিগুলো যেগুলো একদম সোজা ছিল ওইগুলো অ্যান্সার করতে পারো নাই, তাহলে কি লাভ হলো? আবার যেটা কষ্ট করে করছো, অনেকক্ষণ টাইম দিয়ে করছো, ওইটাই দেখে গেলো ভুল হচ্ছে, তাহলে কি হলো বিষয়টা? মানে মূল বিষয়টা, এখানে একটা টেকনিক আছে, কথাটা সাথে বলে রাখি। যখন তুমি এমসিকিউ সলভ করবা, যেগুলো তুমি জানো শিওর, মানে সোজা কথা হচ্ছে যেগুলো জ্ঞানমূলক টাইপের, ঠিক আছে, মুখস্থ করা, ওইগুলা সরাসরি আগে সবার প্রথমে পুরো সিকিউ মানে পুরো কোশ্চেনের মধ্যে এই টাইপের যত প্রশ্ন আছে তুমি পারো জ্ঞান শিওর, এগুলো আগে দাগায় ফেলবা, তারপরে ম্যাথ সলভ করতে লাগবা। ওকে ফাইন, এবার হচ্ছে চ্যাপ্টার চুজ করা। চ্যাপ্টার চুজ বলতে আমি কি বোঝাচ্ছি, যারা লিখছে এখানে নোট ডাউন করতে পারো। হ্যাঁ, চ্যাপ্টার চ্যাপ্টার চয়েস বলতে বোঝানো হচ্ছে তোমার কেমিস্ট্রিতে 12টা চ্যাপ্টার আছে, সেটার কথা বলছি। সেক্ষেত্রে 12টা চ্যাপ্টার থেকে তো তোমার সিকিউ সেট থাকবে না। তো ওভারঅল প্রতি বছর কোন কোন চ্যাপ্টার থেকেই সিকিউ থাকে, মার্কস থাকবে, ওই চ্যাপ্টারগুলো একটু নির্ধারণ করো। বিগত সালের প্রশ্নগুলো দেখো, আমার নোট যাদের কাছে আছে তাদের প্যারা নাই, এইগুলা আমি সুন্দর করে দেখাই দিচ্ছি যে কি। আচ্ছা, আমি সংক্ষেপে আরেকটা জিনিস দেখাই দিই, যে প্রত্যেকটা অধ্যায়ে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো এরকম আমার একটা নোট করাও আছে। যেমন ধরো আমি যদি আচ্ছা এইচএসসির কথাটাই আগে বলি। হ্যাঁ, এইচএসসির কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, এটা আমার হাতে চলে আসছে, খেয়াল করো। আবার এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, একটা পেজ কিন্তু, হ্যাঁ একটা পেজে আমি একটা সাজেশন প্রণয়ন করেছিলাম। কেমিস্ট্রি ফার্স্ট পার্টে তুমি দ্রাব্যতা গুণফল থেকে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা রিলেটেড ম্যাথ একটা থাকবে। তারপর বলতে পারো যে কি তোমার ইলেকট্রন স্থানান্তরে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে, ঠিক আছে, রিডবার্গ সমীকরণ যেটা, এই রিলেটেড একটা ম্যাথ নেচারে থাকে। এই দুটোর মধ্যে একটা পাইয়া যাবে, এটা তুমি জ্ঞান শিওর থাকো। আজান হচ্ছে, আমি কিছুক্ষণ এখানে স্টে করবো, কিছু স্টে রাখছি, বাট আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো। ঠিক আছে, আমাদের পথে ফিরে আসছি। আমি প্রথমে বলেছিলাম এইচএসসির জন্য প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্নগুলো বিগত বছর বেশি আসছে, এগুলো একটু জাস্ট তুমি নোট ডাউন করো, লিখো, বিগত বোর্ডের কোশ্চেনগুলো দেখো, আর সবচেয়ে সোজা কিন্তু করে দিচ্ছি। যেমন ধরো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায় গুণগত রসায়ন, কি আসবে? দ্রাব্যতা থেকে দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফল, যৌগটা অভিক্ষেপ করবে কিনা, আয়নিক গুণফল বেশি হলে দ্রাব্যতা গুণফলের চেয়ে তাহলে অভিক্ষেপ করবে, এগুলো তোমরা জানো। অর্থাৎ এই রিলেটেড একটা সিকিউ। আরেকটা বললাম ইলেকট্রন স্থানান্তরের ফলে
তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু হবে বা কি বর্ণ দেখাবে, ফাইন। তো এই দুই টাইপের প্রশ্ন খুবই বেশি সিরিয়াসলি পড়াশোনা করবা, ঠিক আছে, গুরুত্ব দিবা, ফাইন। আবার যদি বলি চ্যাপ্টার 3 আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এটা ঘুরে ফিরে প্রতি বছর এই টাইপের কোশ্চেন থেকে আসেই। আর একটু অরবিটাল সংকরায়ন, যাই হোক, এটা আমি এসএসসির কথা বলছি। এবার এসএসসির কথা বলি, তো এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু করা আছে এসএসসি, খেয়াল করো। এখানে আমি লিখে দিচ্ছি কোনটা দেখাবো বলো। যেমন ধরো চ্যাপ্টার 4 এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4, পর্যায় সারণীতে পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ঘুরে ফিরে এই টপিকগুলো প্রতি বছরই কম বেশি আসে। এবং ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করা, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায় দেখো, আমি জাস্ট নোট ডাউন করে দিচ্ছি কোন টপিকগুলো ফলো করা, ফোকাস করা প্রয়োজন সিকিউর জন্য, এগুলো বাকি প্র্যাকটিস করবা। এগুলো দিয়ে দিব, যাদের প্রয়োজন আমাকে জানিও। যেটা বলছিলাম, চ্যাপ্টার 2 এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায় সবগুলো টপিকে ঘুমাইয়ে পড়তে হবে। এভরিডে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্র্যাকটিস করা, এটা দ্বারা বোঝাচ্ছি, তুমি প্রথমেই বলছিলাম কথাটা, রুটিন এমন ভাবে তৈরি করো যেন সবগুলো সাবজেক্ট টাচ করতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটা কোনোভাবেই যেন কোনোদিন স্কিপ না হয়। এই তিনটা সাবজেক্ট কিছু সময় হলেও প্রতিদিন প্র্যাকটিস করো। তাছাড়া একদিন পড়তেছো, মধ্যে 3 দিন গ্যাপ দিয়ে দিচ্ছ, ফিজিক্সের কোনো একটা ম্যাথ, ফিজিক্সের কোনো একটা অধ্যায় পড়তেছিলাম, মধ্যে 3 দিন গ্যাপ দিচ্ছ, আর ধরো না আবার চতুর্থ দিন ধরছো, অনেক কিছু খেয়ে ফেলছো, অনেক কিছু ভুলে যাওয়া খুব সাধারণ বিষয়। আচ্ছা, তারপর বলছিলাম এখানে ক্যালকুলেটর হেক্স, অর্থাৎ তুমি যেমন ধরো, আমি যদি তোমার এসএসসি ফিজিক্সের কথা বলি, হ্যাঁ, এখানে চাপ রিলেটেড এই আর্কিমিডিসের সূত্র, বয়েলের আর্কিমিডিসের সূত্র, তারপরে কেসের সূত্র বলো, প্যাসকেলের সূত্র রিলেটেড বিভিন্ন ম্যাথ আছে, বস্তুটা ভাসবে কিনা, প্লবতা রিলেটেড ম্যাথ। ওই অধ্যায়টাতে তোমরা পড়ছিলা যে আয়তনটা অনেক সময় ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে কনভার্ট করতে হয়। তখন ঘন সেন্টিমিটার থেকে কেমনে ঘন মিটারে কনভার্ট করবো, আমি বলছিলাম 10⁻⁻6 দ্বারা গুণ দিবা। যাই হোক, এই যে টেকনিক গুলা, পদ্ধতিগুলা কেমনে ক্যালকুলেটরে ইউজ করে আমরা বের করতে পারি, তুমি আইসিটির কথাই বলো না কেন, যেমন বাইনারি থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল কেমনে কনভার্ট করতে পারো, পদ্ধতিটা আমাদের জানতে হবে, স্টেপ বাই স্টেপ লিখতে হবে খাতায়। বাট আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা ইউজ করে, ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা সরাসরি করে ফেলতে পারি, তাহলে এটাও আমাদের জানা প্রয়োজন। তাহলে সলিউশন করার পর, ডিটেলস সলিউশন করার পর আমরা জাস্টিফাই করতে পারি, প্রুফ করতে পারি, যাচাই করতে পারি এক্সেল হয়েছে কিনা। ঠিক আছে, এবার চলে আসবো আমরা সিকিউ সলভ, প্রতীক সহ মান লিখে নিবে। এটাতে কি বুঝাচ্ছি, তুমি ফিজিক্স কেমিস্ট্রির একটা সিকিউ সলভ করতে যাও, যেমন গ এবং ঘ এর মধ্যে, গ এবং ঘতে কি থাকে, ম্যাথমেটিক্স টাইপ প্রবলেম গুলো থাকে। এখন কথা হচ্ছে, তুমি ফিজিক্সের একটা ম্যাথ সলভ করতে যাচ্ছ, এখন আমি যদি গতি বা কাজক্ষমতা শক্তির কথা যদি বলি, যে কোনো একটা অধ্যায় চিন্তা করো, যে মানগুলো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, আমি বললাম যে কোনো একটা বস্তুকে এত, অনেকটা স্থির বস্তুকে বল প্রয়োগের ফলে এত বেগে চলতে শুরু করলো, ফাইন। একটা নির্দিষ্ট সময় পর তার প্রাপ্ত বেগ কত, বা বস্তুটা কত দ্রুত অতিক্রম করবে, হোয়াটএভার, যেই মানগুলো দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় স্থির ছিল মানে ইউ এর মান 0, একটা সময় পর সে বেগ প্রাপ্ত হয়েছে, এই বেগের মান আমরা বের করবো, যদি দেওয়া থাকে কথা নাই লিখে দিব। আবার কি কত সময়, কতক্ষণ ধরে বল প্রয়োগ করা হয়েছে, কত সময় ধরে বল প্রয়োগ করা হয়েছে, টি এর মান ডান পাশে লিখবো, ইউ এর মান ডান পাশে লিখবো, ভি এর মান দেওয়া থাকলে ডান পাশে লিখবো, ঠিক আছে। এখান থেকে এ এর মান বের করতে পারবো, ও সি যেটা চাইছে ধরলাম আমি, কি কত দূরত্ব অতিক্রম করছে এস এর মান, মানে এস এর মানটা কি করবো আমরা, এস ইকুয়াল টু হোয়াট, এই যে ইউ ভি টি এস, এই যে যেহেতু ভ্যালুগুলো দেওয়া আছে, এখন আমাদের কথা হচ্ছে কি বললাম, ইউ ভি টি এস এগুলো রাইট সাইডে ডান পাশে লিখবে, মানগুলো লিখবা। তাহলে মানগুলো লেখার সাথে সাথে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা এই যে প্রতীকগুলা, আদি সময়, স্মরণ, এগুলো কোন সূত্রে দেওয়া ছিল, তখন অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে কোন সূত্রে সবগুলো সূত্র, মানে সবগুলো প্রতীক, সবগুলো রাশি একসাথে ছিল, তখনই তুমি জাজ করতে পারবা, চেক করতে পারবা, ধরতে পারবা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কি ছিল সূত্রটা, ডি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as, এটা দিয়ে হয়ে যাবে, এটা বলছিলাম অ্যাকচুয়ালি। আবার কি এস বের করতে আরো অনেক ফর্মুলা আছে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ওকে। যদি ত্বরণের মান বের করতে পারবা দেওয়া থাকে, তাহলে ওইটা ব্যবহার করতে পারি। যদি বস্তুটা কি কি বেগের বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ওইদিকে যাচ্ছি না। সোজা কথা হচ্ছে, প্রত্যেকটা সিকিউ সলভ করতে যাবা গ ঘ দেখে ঘাবড়ানোর কিছু নাই, কোন সূত্র ব্যবহার করতে হবে এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। আর এটা বুঝতে গেলে কি করতে হবে, যা প্রতীক উদ্দীপকে দেওয়া আছে ডান পাশে, সোজা কথা চোখ বন্ধ করে তুলে ফেলবা, তারপরে জাস্ট এই সূত্রটা ইউজ করতে হবে, কোন সূত্র ইউজ করতে হবে তখন তুমি নিজে বুঝতে পারো। ঠিক আছে, এবার আসো ক্যালেন্ডারে মার্ক করা এবং রিভিশন দেওয়া, রোড ম্যাপ তৈরি করা। ধরো তোমার 25 তারিখে এক্সাম, আজকে 1 তারিখ, কি বললাম আজকে 1 তারিখ, 25 তারিখে পরীক্ষা। তুমি একটা কাজ করতে পারো, 10 টাকা দামের একটা ক্যালেন্ডার পাওয়া যায়, মানে পেজের মতো। তো এটা তোমার টেবিলে রেখে দিলা, সেক্ষেত্রে কি করবা, তুমি 1 থেকে 10 তারিখ পর্যন্ত একটা টাইম ফিক্স করো, রুটিন ফিক্স করো, একটা রোড ম্যাপ তৈরি করো, 1 থেকে 10 তারিখের মধ্যে ওভারঅল সবগুলো সাবজেক্ট একটা রিভাইজ দিয়ে দিবা। পরবর্তীতে আবার 11 তারিখ থেকে 10 তারিখ রাত থেকে শুরু করে বললাম
20 তারিখ পর্যন্ত আরেকটা রিভাইজ দিয়ে দেবে। তাহলে 1 থেকে 20 তারিখের মধ্যে তোমার 2টা রিভাইজ হয়ে যাচ্ছে। পসিবল। শেষের দিকে যখন একদম প্রো হয়ে যায়, ঝলাই হয়ে যায় সবকিছু, তখন রিভাইজ দিতে টাইম লাগে না। এবার আসো, এই যে 1 থেকে 20 তারিখ তুমি 2টা রিভাইজ দিচ্ছ, একটা রোড ম্যাপ তৈরি করো, প্ল্যানিং তৈরি করো, কখন কোন অধ্যায় কি, কোন টেক্সট বুক বা কোন গাইড বই, গাণিতিক পদার্থ, রসায়ন কখন কি পড়বা, এটা তুমি নিজের মতো সাজায় নাও। বাট কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এই জন্য একটা ক্যালেন্ডার কিনা একটা মার্কিং করো। কোন দিন কি পড়বা, কত তারিখ কি পড়বা, একটা মার্কিং করো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা আওয়ার, প্রত্যেকটা ঘন্টায় তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষার আগের সময়গুলোতে এই জন্য বলা হয় পরীক্ষার আগের সময় 1 ঘন্টা তোমার অন্যান্য সময় বা পরীক্ষার পরের একদিনের সমান। তো মূল কথা এটাই, এভাবে চিন্তা করা উচিত। তো এখানে আরো কিছু কথা বলা যায়, যেমন ধরো হ্যাঁ বলছিলাম 1 থেকে 20 তারিখের মধ্যে তুমি 2টা রিভাইজ কমপ্লিট করলা, পরবর্তীতে 25 তারিখে যদি এক্সাম হয়, তাহলে ফার্স্ট এক্সামের জন্য তুমি 4 দিন হাতে একটা সময় পেয়ে যাচ্ছ প্রিপারেশন নাও। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে নিজের মতো নিজে গুছিয়ে নিতে হবে। এই ক্যালেন্ডার পদ্ধতিতে মার্কিং করা, ম্যাপ তৈরি করা, রোড ম্যাপ তৈরি করা, এটা অনেক কাজে দেয়, এটা আমিও করতাম। এবার আসো, অনেক কথাই বললাম, আর অনেক কথা বলার আছে। তো কার্যকরী পড়াশোনার টেকনিক, কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো, এই যে পরীক্ষার রুমে 2-3টা ঘন্টা তুমি কাজে লাগাচ্ছ, এটা প্রপারলি কিভাবে ইউটিলাইজ করতে পারো, কাজে লাগাইতে পারো। দেখ কোথায় তুমি খাতাটা কেমনে কিভাবে উপস্থাপন করলে টিচারের কি হয়, দৃষ্টিনন্দন হয় টিচারদের কাছে, বা এটা পরীক্ষায় ভালো নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে, এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ। বাট ফাইনালি একটা কথাই বলবো, সিস্টেমেটিক ওয়াইজ বুঝে প্রিপারেশন নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে দেখো সারা বছর অনেক হার্ডওয়ার্ক করে, বাট দিন শেষে ফলাফল জিরো, প্রত্যাশা অনুযায়ী হয় না। আবার কেউ আছে গুছায় প্রিপারেশন নিয়ে পারফেক্ট টাইমে পারফেক্ট একটা অ্যাটেন্ড নিয়ে ভালো রেজাল্ট করে বসে আছে। এর মানে একটাই, গুছিয়ে প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। এই জন্য আমি সবসময় বলি যে স্মার্ট ওয়ার্ক ইজ ইকাল টু সাকসেস। শুধু হার্ড ওয়ার্ক করলেই সাকসেস ধরা দেয় না, স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। এবার আসো সুস্থতার সাথে যুদ্ধক্ষেত্রে নেমে পড়ো। অর্থাৎ এই যে এক্সামের আগের টাইমটাতে, শুধু এক্সামের টাইমটা দিয়ে কথা না, লাইফে তো আমাদের সুস্থতাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ওই এই নিয়ামতটা ধরে রাখতে হবে এবং সুস্থতার সাথে যুদ্ধক্ষেত্রে নেমে পড়তে হবে। তুমি যদি পড়াশোনা করে একদম তোমার মানে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, বা এক কথা তুমি এত বেশি অসুস্থ হয়ে গেছো, জ্বর চলে আসছে, ঠিক হয়ে গেছো, তোমার কিন্তু অনেক কথা মানে সুস্থ মস্তিষ্কে যেভাবে যেই বিষয়টা ক্যাচ করতে পারো, অসুস্থতায় থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতায় ওই সহজ বিষয়টা তোমার ক্যাচ করতে অনেক টাইম লাগবে, ধরতে পারবা না, পরীক্ষা খারাপ হয়ে যাবে। এই জন্য সুস্থতা থাকাটা ইম্পর্টেন্ট। যদি আসলে এই কথাটা আমি বলতেছি, আমার এসএসসি পরীক্ষার আগে ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে আমার জ্বর থাকতো। দেখা যেত যে নাপা এক্সটেন্ড, আমার যে সিকিউ এবং এমসিকিউ এর মধ্যে যে সময়টা থাকতো, ওই সময় আমি নাপা এক্সটেন্ড পর্যন্ত খাইছি এক্সাম রুমে বসে, পরীক্ষার মধ্যে বসে। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট স্ট্রাগলই করছি, শেষ পর্যন্ত চান্সিপ একটা রেজাল্ট পেয়েছিলাম, যেটা চেয়েছিলাম আল্লাহ সেটাই দিয়েছেন। গোল্ডেন এ প্লাস ছিল, ভালো মার্কস ছিল। মূল কথা একটাই, যে এই যে একটা কথা বলি না সবসময়, তোমার যা প্রস্তুতি আছে ওইটা নিয়ে যুদ্ধে লেগে পড়ো, এবং তুমি তোমার হাইটটা দেওয়ার চেষ্টা করো, এবং আল্লাহ একজন আছেন, আল্লাহর উপর বিশ্বাস করো। ঠিক আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দিবেন, সবকিছু ঠিক করে দিবেন। ওকে, তো মূল কথা একটাই, সুস্থতার সাথে যুদ্ধক্ষেত্রে নেমে পড়তে হবে। এবং কার কি প্রস্তুতি, কে কত টাকায় গেছে, এটা আমার দেখার বিষয় না। আমার যা প্রস্তুতি আছে এটা নিয়ে ইনশাল্লাহ যুদ্ধক্ষেত্রে নেমে পড়বো, বাকিটা আল্লাহ ভরসা। তো নেক্সট কথা নেক্সট কোনো ভিডিওতে হবে। তো আজকের এই টপিক গুলো তোমরা অবশ্যই একটু গুরুত্ব দিবা। এই মাফিক, এই টেকনিক অনুযায়ী এখন থেকে লেগে পড়ো, পড়াশোনা শুরু করে দাও। ইনশাল্লাহ কোনো প্রতিবন্ধকতায় তোমার কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। সোজা কথা হচ্ছে একটাই, এগুলো একটু মেনে চলো, আল্লাহর উপর ভরসা রাখো, নিজে সুস্থ থাকো, ধর্মীয় বিধিবিধান মেনে চলো, মা বাবার কথা মানো, লাইফ সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।